বাংলা নববর্ষ বরণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উৎসবের সাজে পুরো দেশ। মঙ্গল শোভাযাত্রা নির্বিঘ্ন করতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। পহেলা বৈশাখে চাহিদা বেড়েছে বিভিন্ন গ্রামীণ সামগ্রীর। বৈশাখী মেলাকে কেন্দ্র করে ব্যস্ততা বেড়েছে মৃৎশিল্পীদের। নতুন বছর বরণে কক্সবাজারে আসছেন বিপুল সংখ্যক পর্যটক। নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। নিরাপত্তা দিতে সতর্ক ট্যুরিস্ট পুলিশ। জ্বালানি তেলের দাম কমলেও গণপরিবহনের ভাড়া কমানো নিয়ে অনিশ্চয়তা। আগ্রহী নন পরিবহন মালিকরা। সিদ্ধান্ত নেয়নি সরকার। এবং হিলিতে অপহরণের প্রায় ৩৬ ঘণ্টা পর ৪ বছরের শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার। এলাকায় বিক্ষোভ। ঢাকা মেডিকেল থেকে আবারও শিশু চুরির চেষ্টা। হাতে নাতে আটক এক। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল দাস। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত সারা দেশ। সবখানেই এখন সাজ সাজ রব। অসাম্প্রদায়িক এই প্রাণের উৎসবে গা ভাসাতে বাঙালিদের ব্যস্ততার যেন শেষ নেই। মাস জুড়ে নানা প্রস্তুতির শেষ মুহূর্তে এসেও ফুসরত মিলছে না এখনো। নাচে গানে বৈশাখকে আমন্ত্রণ জানানোর পাশাপাশি অশুভ শক্তিকে দূর করতে প্রতিবারের মতো এবারও থাকবে চারুকলার ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা। হরেক রকম মুখোশ, মাছ, হাতি, ঘোড়া, বিভিন্ন শিল্পকর্ম, রং তুলির আঁচড়ে রাঙিয়ে তোলা হচ্ছে ক্রমাগত। সার্বজনীন এই র্যালিকে আরও সুন্দর করে তুলতে রাত দিন কাজ করেও যেন শেষ হতে চায় না সবকিছু। আর নববর্ষের প্রথম দিনে নিজেকে রঙিন করে সাজাতে এখনও শপিং মলগুলোতে ভিড় করছেন নগরবাসী। পছন্দসই শাড়ি পাঞ্জাবি কিনতে এক মার্কেট থেকে অন্য মার্কেটে বেড়াচ্ছেন তরুণ তরুণী থেকে শুরু করে সব বয়সী মানুষ। ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতির খবর জানাতে এই মুহূর্তে চারুকলা প্রাঙ্গণে আছেন রিপোর্টার দেবাশিস রায়। সরাসরি যাব তার কাছে। দেবাশিস। সজল, আসলে বাংলা ১৪২২ বঙ্গাব্দের একেবারেই সমাপনী সময়ে, অর্থাৎ আজকের যে দিনটি সেটি বলা চলে যে এই বছরের শেষ দিন, এবং শেষ দিন হিসেবে কিন্তু আগামীকাল পয়লা বৈশাখ এই বর্ষবরণের যে উদযাপন, বর্ষবরণের যে আয়োজন, সেই আয়োজন বা সেই নতুন বছরকে আহ্বান করার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু এখন পুরো দমে চলছে এই চারুকলাতে। এবং আমরা চারুকলা ইনস্টিটিউটে এখন থেকে মোটামুটি কিছুক্ষণ আগে থেকেই যেমনটি লক্ষ্য করছিলাম, বিশেষ করে সকাল থেকেই এখানে বর্ষবরণের যে বিশেষ আয়োজনটি থাকে, অর্থাৎ মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বাংলা নতুন বছরকে আহ্বান জানানো হয়। এবং সুচিতা আনয়নের জন্য যে সংস্কৃতি, সেই সংস্কৃতি কিন্তু বাংলাদেশে প্রতি বছরের মতো এবারও পালিত হতে যাচ্ছে। এবং সেই পালনের অনুষঙ্গ হিসেবেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন চারুকলার যে মাঠটি রয়েছে বা চারুকলার প্রাঙ্গণ রয়েছে, সেই প্রাঙ্গণ কিন্তু একদম ভরপুর রকম ব্যস্ত। অর্থাৎ এখানে যারা শিল্পী রয়েছেন, যারা এখানে বিভিন্ন ধরনের প্রতিকৃতি নির্মাণ করছেন, সেই প্রতিকৃতি নির্মাণের শিল্পীদের কিন্তু আসলে দম ফেলারও ফুরসত নেই, আমরা লক্ষ্য করেছি। এখানে বিভিন্ন ধরনের প্রতিকৃতি দিয়েই আসলে বাংলার সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হবে। তার মধ্যে আমরা যতটুকু এবার প্রতিকৃতিগুলো এখনো পুরোপুরি সম্পূর্ণরূপে সেজে ওঠেনি, আপনারা দেখতে পাচ্ছেন এখনো ছোটখাটো কিছু কাজ রয়ে গেছে। এবং যে প্রতিকৃতিগুলো সাজানো হয়েছে, এই প্রতিকৃতিগুলোতে কিন্তু এখনো শেষ মুহূর্তের কাজ সেটি কিন্তু এখনো চলছে। এবং আমরা এখানে আয়োজক যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেমনটি জানিয়েছেন যে খুব সম্ভবত আজ দিনান্তে, অর্থাৎ সে দিনের শেষ প্রান্তে গিয়ে হয়তোবা তারা সবগুলো কাজ শেষ করতে পারবেন। কিছু কাজ হয়তোবা থেকেই যাবে, যেগুলি আজ রাতে করতে হবে সেই কাজগুলি। এবং তারা যেমনটি বলেছিলেন এর ব্যাখ্যায় যে কিছু কিছু রঙের আঁচড়, কিছু কিছু তুলির আঁচড়, সেই রঙের কাজগুলি কিন্তু এখনো সম্পন্ন হয়নি, এবং সেই কাজগুলি একেবারেই মঙ্গল শোভাযাত্রার কয়েক ঘন্টা আগে সম্পন্ন হবে, তারা কিন্তু এমনটি জানিয়েছেন। পাশাপাশি আমরা এখানে লক্ষ্য করেছি আরেকটি জিনিস সজল, যে এখানে এবারের যে প্রতিকৃতিগুলো রয়েছে, সেই প্রতিকৃতির মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে বিশেষ করে বাংলার যে চিরায়ত সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গগুলি, সেই অনুষঙ্গগুলি তো থাকছেই, পাশাপাশি সামাজিক যে পরিস্থিতি বাংলাদেশের, বিশেষ করে এখন যে লোকজ সংস্কৃতি, সেই লোকজ সংস্কৃতির পাশাপাশি সামাজিক যে পরিবেশ পরিস্থিতি আমাদের এখন বিরাজ করছে, সেটিকেও কিন্তু কিছুটা ছোঁয়া রাখা হয়েছে এবারের মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিতে। সেটিতে আমরা যেমনটি লক্ষ্য করেছি যে এবারে কিন্তু নারী এবং শিশুর প্রতি যে সহিংসতা বা মায়ের যে মমত্ববোধ, সেই মমত্ববোধের জায়গাটি ফুটিয়ে তোলার জন্য কিন্তু এবার আমরা দু একটি প্রতিকৃতি এমন দেখেছি যে প্রতিকৃতিগুলোতে নারীর অবয়ব, একটি সন্তানের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে। এবং পাশাপাশি
ঠিক এই মুহূর্তে আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে এখানে নানা বর্ণের, নানা রঙের, নানা ঢঙের, নানান আকৃতির আসলে মুখোশ সাজানো হয়েছে। সেই মুখোশগুলি কিন্তু এখানে শোভা পাচ্ছে এবং এই মুখোশগুলির কাজ কিন্তু প্রায় শেষ হয়ে গেছে এবং ছোটখাটো যে বিষয়গুলি রয়েছে সেই ছোটখাটো বিষয়ের প্রস্তুতি কিন্তু অনেকটাই সম্পন্ন হয়েছে। আর পাশাপাশি যে বড় বড় প্রতিকৃতিগুলি রয়েছে সেই প্রতিকৃতিগুলো হয়তোবা বিকেল নাগাদ পুরোপুরি রঙে সেজে উঠবে এবং সেজে উঠলে সার্বিক প্রস্তুতি শেষ হবে। এবং সব মিলিয়ে এখানে যারা আয়োজক রয়েছেন তারা বলছেন যে তাদের যে প্রস্তুতি, তাদের যে গত কয়েক মাসের যে পরিশ্রম, সেটি একটি হৃদয়স্পর্শী আয়োজন এবং হৃদয়স্পর্শী শোভাযাত্রায় পরিণত হবে। দর্শক, ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী দেবাশিস রায়। এদিকে পুরান ঢাকার ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী হালখাতার প্রস্তুতিও এখন শেষ মুহূর্তে। এ বিষয়ে জানাতে রাজধানীর তাঁতিবাজারে আছেন সহকর্মী সানবীর রূপল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রূপল, সজল, আজ চৈত্র সংক্রান্তি অর্থাৎ 1422কে বিদায় দেওয়ার যে আনুষ্ঠানিক প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু এর মধ্যে শুরু হয়ে গেছে এবং সারা দেশের মতো পুরানো ঢাকার যে ব্যবসা বাণিজ্যিক যে কেন্দ্রগুলো আছে, সেই বিপণী বিতান বা যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও কিন্তু বেশ প্রস্তুতি এবং সাজ রব কিন্তু আমি সকাল থেকে দেখতে পেয়েছি এবং এই যে প্রস্তুতি, এই প্রস্তুতি কিন্তু বেশ কয়েকদিন আগে থেকে শুরু হয়ে গেছে এবং বৈশাখের যে একটি আমেজ, সেই আমেজ কিন্তু আমি লক্ষ্য করছি পুরানো ঢাকার প্রতিটি অলিগলিতে এবং সেই অলিগলিতে যে আমেজ, সেই আমেজের যে বর্ণাঢ্য আয়োজন, সেই আয়োজনের জন্য যত রকমের প্রস্তুতি দরকার সেই প্রস্তুতি কিন্তু তারা নিয়েছেন এবং তাদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানকে ফুল দিয়ে সাজানো, তাদের ক্রেতা সাধারণকে আমন্ত্রণ জানানো বা পুরনো যে জরাজীর্ণতা আছে সেই জরাজীর্ণতাকে ধুয়ে মুছে একাকার করে দিয়ে নতুন বছরকে বরণ করার যে আমন্ত্রণ, সেই আমন্ত্রণে কিন্তু তারা বেশ ব্যস্ত সময় পার করছেন এবং এখন যে প্রচন্ড মাত্রায় গরম, সেই গরমের যে তীব্রতা, সেই তীব্রতাও যেন উপেক্ষিত হচ্ছে তাদের এই যে আয়োজনের নানা রকমের অনুষঙ্গ আমি দেখতে পেয়েছি। সেই রকমের যে আয়োজনটি চলছে, সেই আয়োজনের যে তাদের কর্মব্যস্ততা, সেই কর্মব্যস্ততার মধ্য থেকে তো একটু যদি জানিয়ে রাখি যে আজকে যে হালখাতা নিয়ে আমরা কথা বলছি, সেই হালখাতা কিন্তু এখন অনেকাংশে ঐতিহ্য হারাতে বসেছে। যদিও ঐতিহ্য হারাতে বসলেও এখনো সেই জৌলুস না থাকলেও এখনো কিন্তু হালখাতা আছে এবং সেই বাঙালির যে সংস্কৃতি, সেই সংস্কৃতি বেঁচে থাকবে হালখাতার মাধ্যমে। তার অংশ হিসেবে কিন্তু এখন তাদের প্রস্তুতি চলছে। পুরনো খাতাকে বিদায় দিয়ে নতুন খাতা খোলার যে প্রচেষ্টা, সেইগুলো কিন্তু তারা আমি দেখতে পেয়েছি। নতুন খাতার যে ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু ঘুরে ঘুরে খাতাগুলো বিক্রি করছেন এবং তাদের এছাড়া যে আরো যে নতুন নতুন জিনিসপত্র সাজানোর যে জিনিসপত্রগুলো আছে, সেই সাজানো জিনিসপত্রগুলো কিন্তু কিনে তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে সুসজ্জায় সজ্জিত করছেন এবং নতুন যে বছর 1423, সেই 1423কে আমন্ত্রণ জানানোর এই প্রস্তুতির রঙিন এই প্রস্তুতি কালকে সকাল থেকে তাদের বিভিন্ন আয়োজনের মধ্য থেকে শুরু হবে এবং সেই আয়োজন হয়তো আরো কয়েকদিন চলবে এবং এক একদিন যে আয়োজন পালন করবেন, সেই আয়োজনের মধ্য থেকে বেঁচে থাকবে নতুন বছরের আমেজ, নতুন বছরের শুরুর সেই আহ্বান, সেই আহ্বানের পূর্ণতা পাবে কালকে। তো সজল, এখন পর্যন্ত হালখাতার যে প্রস্তুতি, সেই হালখাতার প্রস্তুতির খবরাখবর ছিল তাঁতিবাজার থেকে আমার কাছে এইটুকুই। সজল, ফিরে যাচ্ছি স্টুডিও। দর্শক, রাজধানীর পুরান ঢাকা তাঁতিবাজার থেকে ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী হালখাতা উৎসবের খবর জানাচ্ছিলেন সহকর্মী সানবীর রূপল। পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করতে উৎসবের সাজে সেজেছে বন্দরনগরী চট্টগ্রাম। এবারও ডিসি হিল, সিআরবি শিরিষতলা, শিল্পকলা একাডেমি, পতেঙ্গা সমুদ্র সৈকত এবং কর্ণফুলীর তীরে নগরীর প্রধান বৈশাখী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সঙ্গে থাকবে চারুকলার মঙ্গল শোভাযাত্রা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। 4 দশক ধরে শুধু নগরীর ডিসি হিলে আয়োজন হতো বৈশাখী অনুষ্ঠানের। এখন মানুষের অংশগ্রহণ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে আয়োজনেরও। তবে ডিসি হিলের আবেদন কিন্তু একটুও কমেনি। পহেলা বৈশাখের দিন এই জায়গা যেন সকল ধর্মের, বর্ণের মানুষের এক মিলন মেলায় পরিণত হয়। প্রস্তুতিটা ভালোই, ঠিকই আছে, শুধু একটু সমস্যা হয়েছে, সেটা হচ্ছে সরকার যখন 5টা পর্যন্ত করে দিয়েছে, এটাতে আমাদের সংকুচিত করতে হয়েছে। সিআরবির শিরিষতলায় গত 7 বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে পহেলা বৈশাখের অনুষ্ঠান। সেই সাথে এখানে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী বলি খেলা। বলি খেলা আলাদা একটা ভেন্যু তৈরি করে আমরা এখানে করছি। আর তাছাড়া চট্টগ্রামের আঞ্চলিক গানটা থাকবে, চট্টগ্রামের মাইজ ভান্ডারি গান থাকবে, চিরায়ত বাংলা গানটা তো থাকছেই। প্রতিবারের মতো নতুন বছরকে বরণ করে নিতে মঙ্গল শোভাযাত্রার আয়োজনে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছে চারুকলার শিক্ষার্থীরা। সুন্দরবনকে এবার সামনে রেখে আমাদের চারুকলা ইনস্টিটিউট থেকে এই বাঘটা বানানো হচ্ছে। এবারের মোটোটা হচ্ছে আমাদের জাগিয়ে দিয়ে চমক মেরে
আছে যারা অর্ধচেতন। তা আমরা আশা করব আমাদের জীবনে যত শত দুঃখ, শত বেদনা, যত কিছু হানাহানি, সবগুলো যেন একটা ঝড় আসে এবং বারবার উড়িয়ে নিয়ে যায় এবং ঝমঝম করে বৃষ্টি আসবে, আমাদের পৃথিবীটাকে ঠান্ডা করে দিয়ে যাবে। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাবা স্কুল মাঠ সহ আরো অন্তত 25টিরও বেশি স্থানে আয়োজন করা হয়েছে বৈশাখী অনুষ্ঠানের। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে বাংলা নববর্ষ বরণের প্রস্তুতি চলছে সিলেটেও। প্রায় শেষ পর্যায়ে মঙ্গল শোভাযাত্রার আয়োজন। শেষ মুহূর্তের রং তুলির কাজে ব্যস্ত শিক্ষার্থীরা। নৌশাদ আহমদ চৌধুরীর ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। সিলেটে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি চলছে জোরে সোরে। নগরীর অর্ধ শতাধিক স্থানে মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক সংগঠন শ্রুতি বৈশাখের সূর্যোদয়ের সাথে সাথে শতকণ্ঠে বর্ষবরণ করবে, এ লক্ষ্যে চলছে তাদের প্রস্তুতি। আয়োজনে অংশ নিতে শিশুরা বৈশাখী গানের অনুশীলনে ব্যস্ত। গান, আবৃত্তি এগুলো রিহার্সাল হচ্ছে। আমাদের যারা সিনিয়র আছেন ওরা আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। আমরা চেষ্টা করবো যে আমাদের গান সবচেয়ে নিখুঁত হয়ে উঠতে পারে। কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডকে কোনোভাবেই বেঁধে রাখা যায় না। প্রশাসনকে অনুরোধ জানাবো, যদি সম্ভব হয় সময়টা বাড়িয়ে দেন, সবার জন্যই ভালো হয়। সিলেটের প্রধান মঙ্গল শোভাযাত্রা বের করা হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। শোভাযাত্রা বর্ণিল করতে স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা প্রতিদিন ক্লাস শেষে কেউ তৈরি করছে মুখোশ, কেউ বা পুতুল, আবার কেউ বা ফানুস। পয়লা বৈশাখের জন্য মাস্ক, তারপর শান্তি আর ফানুস, এইসব মানে সবাই মিলেই তৈরি করতেছি। পুতুল নাচে সাধারণত রূপকথার রাজা, রাজকন্যা অথবা রাখাল এই টাইপের চরিত্রগুলো আনা হয়। এদিকে পয়লা বৈশাখে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসন গড়ে তুলেছে নিরাপত্তা বলয়। 2000-এর উপরে অফিসার ফোর্স ডিউটি নিয়োজিত থাকবে। সার্বক্ষণিক তার প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গেছে। আমরা তার পূর্ব প্রস্তুতিমূলক আমাদের ডিউটিগুলো বন্টন করা হয়েছে। শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাড়াও এমসি কলেজ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের পক্ষ থেকেও বর্ষবরণে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। সিলেটে পহেলা বৈশাখে নিজেকে মনের মতো সাজাতে নারী পুরুষের স্রোত বুটিক হাউস মুখে। ক্রেতাদের আকৃষ্ট করতে বাহারি রঙের পোশাকে সাজানো হয়েছে ফ্যাশন হাউসগুলো। আব্দুল আহাদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন দিগেন সিংহ। দিন কিংবা রাত বলে কথা নেই, রমণীদের উপচে পড়া ভিড় নগরীর প্রতিটি বুটিক হাউসে। পছন্দের পোশাক কিনতে তারা দৌড়াচ্ছেন এক দোকান থেকে অন্য দোকানে। আর এক ছাদের নিচে দেশের স্বনামধন্য 10টি বুটিকের পোশাক থাকায় সব ভিড় যেন দেশি দশমুখী। বিক্রেতারা জানান, এবার গরমের কারণে সুতির কাপড়ে বাঙালিয়ানার ছাপ দিয়েছেন তারা। আবার অনেকে নিয়ে এসেছেন একই ডিজাইনের ফ্যামিলি প্যাকেজও। ফ্যামিলি প্যাকটা এই জন্য নিয়ে আসা হচ্ছে যাতে সবাই একসাথে, ফ্যামিলি সবাই এক ধরনের পড়তে পারে। আমাদের পেশার ডিজাইনটা এবার বেশি দিয়েছে, মানে সবগুলা ব্লকে একটু না একটু পেশা আছে। বরাবরই দাম নিয়ে অভিযোগ থাকলেও এবার সব সাধ্যের মধ্যে পাওয়ায় স্বস্তির ছাপ ক্রেতাদের মাঝে। বৈশাখে সবার পছন্দ লাল সাদা রং। আমি সবসময় বৈশাখে সাদা লালটা প্রাধান্য দিই। এখন দেখা যায় বিভিন্ন কালার সাথে অ্যাড করা হয়, কিন্তু আমার ফার্স্ট চয়েস হচ্ছে সাদা আর লাল। আমি আগে মালাও কিনেছিলাম এবং ড্রেসও কিনেছি। এখন আমি আমার আম্মু আর আব্বুর জন্য এখানে ড্রেস কিনতে আসছি। ঈদ, পূজা কিংবা বড়দিন ধর্মীয় উৎসব হলেও সব বাঙালির উৎসব পহেলা বৈশাখ। প্রথমবারের মতো এবার এই উৎসবে বোনাস দেয় সরকারি চাকরিজীবীরা রয়েছেন ফুরফুরা মেজাজে। সরকার আমাদেরকে একটু ফ্যাসিলিটি দিয়েছে, 20% ভাতা দিয়েছে, এই জন্য একটু আলাদা করা যাচ্ছে আর কি। সরকারিভাবে যেটা দেওয়া হয়েছে ওটা অবশ্যই আমাদের জন্য, সরকারি চাকরিজীবীদের জন্য তো অবশ্যই একটা ভালো একটা উদ্যোগ। বাজার জন্য আমরা আরো ব্যাগ পেয়েছি, উৎসবটা আরো জাঁকজমক হচ্ছে, সবাই আসছে, সবাই কিনছে। তুলনামূলকভাবে রক্ষণশীল এলাকা সিলেটে এক যুগ আগেও বৈশাখ নিয়ে তেমন মাতামাতি ছিল না, কিন্তু দিন যতই যাচ্ছে পহেলা বৈশাখে উন্মাদনায় মেতে উঠছেন সব বয়সী মানুষ। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। বাংলা বর্ষবরণে কেনাকাটার শেষ পর্যায়ে অনেকে ঢু মারছেন মাটির হাঁড়ি পাতিল, বাঁশি, তালপাখা, একতারা আর ফুলের দোকানে, যা বৈশাখ উদযাপনে যোগ করবে বাড়তি মাত্রা। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ, আর এই উৎসব উদযাপনের প্রস্তুতিতে যেন কোনো রকম ঘাটতি না থাকে তাই নগরবাসী সেরে নিচ্ছেন আনুষঙ্গিক পণ্যের কেনাকাটা।
কারো ঢোল ডুগডুগি একতারা, কারো বা মাটির শানকি রসের হাড়ি, আবার কারো দরকার ঘর সাজানোর পটারি লাইট সহ নানা উপকরণ। আর ক্রেতার চাহিদা মেটাতে ব্যস্ততাও বেড়েছে রাজধানীর দোল চত্বরে এসব পণ্য বিক্রেতাদের। কিনলাম ছিকা, কলসি, মাটির প্লেট কিনবো, ঢোল কিনেছি, বাঁশি কিনেছি। ঘর সাজানোর জন্য বৈশাখ উপলক্ষে হয়তোবা কিছু কুলা কিনবো। এখানে আসছি যে ছেলে মেয়েদের জন্য কিছু ডুগডুগি, ঢাক ঢোল এগুলো কেনাকাটার জন্য। বৈশাখের সময় বিশেষ করে একতারা, ডুগডুগি, তারপর মাটির হাড়ি, তাল পাখা এগুলি আর কি বেশি চলে। বৈশাখের দিন খুচরা বিক্রি 5 গুণা বেশি হয়। মিষ্টির হাড়ি, শখের হাড়ি এগুলাই বেশিরভাগ অনেকে বৈশাখীর জন্য ভালো। উৎসবের দিন আপ্যায়নে বাঙালিয়ানা আনতে অনেকে এসেছেন গ্রামীণ খাবারের খোঁজে। তাই খইমুড়ি, মোয়া মুরকি, সন্দেশ বাতাসা সহ নানা পদের গ্রামীণ সদাইপাতির বিক্রিও বেড়েছে দ্বিগুণ। যেহেতু প্রচুর গরম, এমন কিছু খাবো যেটা খেয়ে আমি সুস্থ থাকবো, আমার পরিবার, আমার বাচ্চা সুস্থ থাকবে। আমাদের অফিসিয়াল একটা প্রোগ্রাম হবে পহেলা বৈশাখ উপলক্ষে। ওই দিন দুপুরে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা হবে, বাঙালি খাবার। দামটা একটু বেশি মনে হচ্ছে। সন্দেশ, নাড়ু আর গজা এগুলো কিনছি। গুড়ের তেলা, চিনির সাজ আছে, কদমা আছে, বাতাসা আছে, নকুল আছে। বৈশাখ উপলক্ষে সবাই আনন্দ করা, 2-5 টাকা 10 টাকা বেশি হলো, তারা এগুলো দিকে না খুব খুশি মনে নিয়ে যায়। উৎসব যেন অসম্পূর্ণ ফুল ছাড়া। শাহবাগের ফুল বিক্রেতারা জানালেন ফুলের বাড়তি বিক্রির সঙ্গে বেড়েছে দামও। মোটামুটি বিক্রি হচ্ছে, আগামীকাল আরো বেশি বিক্রি হবে। প্রত্যেকটা অকেশনে আর কি এই রিংগুলি চলতেছে বেশি। অকেশনে ফুলের দাম একটু বেশি থাকেই। ফুল দিয়ে স্বাস্থ্য বাঙালিয়ানার একটা প্রকাশ পায়, তাই ফুল কিনতে এসেছি। একটা ফুল খোপায় দিলেও দিতে হবে। বৈশাখের আনুষঙ্গিক পণ্য কিনতে আসা এসব মানুষের প্রত্যাশা, সম্প্রীতির এই উৎসব উদযাপনে বাধা হবে না সাম্প্রদায়িকতা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরো থাকছে। প্রতিমন্ত্রীর অনুরোধের পরও খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ধর্মঘট অব্যাহত। অবরোধে খুলনার সঙ্গে ঢাকার সড়ক ও রেল যোগাযোগ বন্ধ। হিলিতে অপহরণের প্রায় 36 ঘন্টা পর 4 বছরের শিশু আবদাহি আল রশিদের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় রাতে মোবাইল ফোনের সূত্র ধরে হিলির মুহাড়াপাড়া গ্রামে নিহত শিশুর বাড়ির পার্শ্ববর্তী সামিউল হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সামিউলকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী একটি টিন শেড বাড়ি থেকে রশিদের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। এরপর বিক্ষুব্ধ এলাকাবাসী সামিউলের বাড়িতে আগুন ধরিয়ে দেয় ও অপহরণকারীর ফাঁসির দাবি জানায়। গত সোমবার নিজ বাড়ির আঙিনা থেকে অপহরণ করা হয় শিশু রশিদকে। যে শিশুটিকে হত্যা করেছে ওই ছেলেটার নাম সামিউল, ওর বাড়িতে অভিযান করি এবং ওর দেখানো মতে একটি টিন সেটের বাড়ির টিলার থেকে তালা থেকে শিশুটিকে বস্তাবর্তী শিশুটিকে উদ্ধার করি। সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থার পরও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আবারও শিশু চুরির চেষ্টা হয়েছে। এবার হাতে নাতে ধরা পড়েছে চক্রের সদস্য। গতরাতে খাদিজা আক্তার নামে 8 মাস বয়সী এক শিশুকে চুরির চেষ্টা করে শাহবাজউদ্দিন নামে এক ব্যক্তি। এ সময় খাদিজার মা আকলিমা বেগম এবং কর্তব্যরত নার্স টের পেলে উপস্থিত সবার চেষ্টায় শাহবাজকে আটক করা হয়। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় শিশু চুরির মামলা করেছেন খাদিজার মা। টিউমারের চিকিৎসা করাতে 1 মাস ধরে স্বামী আনসারুল্লাহ ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন। দেখভালের জন্য সন্তানসহ তিনিও হাসপাতালে থাকতেন। আমার খালার থেকে বাচ্চা ওই ছোট্টা টানতাছে, কই কে এটা আমার বাচ্চা, বাচ্চা নিয়ে কই যাও, এটা বাচ্চা আমার বাচ্চার হাত ধরে টানতাছে। আমি দেখলাম আমার খালার মা থেকে আমার বাচ্চা নিয়ে টানতাছে, তারপরে আমি আমার বাচ্চা নিয়ে আসে করছি। উনি বাথরুম থেকে হাজবেন্ডে রাখিয়া ওরা এসে দেখে যে বাচ্চা নিয়ে এই লোক বাচ্চা নিয়ে খারাপ করতে বলতে সোনার বাচ্চা। তারপর উনি নার্সদের এবং উনি বলার পরে এখানে আনসাররা এবং আমাদের পুলিশ, হসপিটালের পুলিশ তারা জিতে করছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে বাকি 4 দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সাথে নির্বাচন কমিশনারদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার রাশেদ লিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ,
সজল, চলতি বছরের 22 মার্চ থেকে আসলে শুরু হয়েছে এই ইউনিয়ন পরিষদ নির্বাচন। 6 দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ার কথা। এর মধ্যে 22 মার্চের পরে 31 মার্চ কিন্তু আরো এক দফা দ্বিতীয় দফা হয়ে গেছে ভোট গ্রহণ, এবং এরপরে আসলে এই মাসে চলতি মাসের 23 তারিখে আরো এক দফা রয়েছে, এবং এছাড়া মে মাসের 7 তারিখ, 27 তারিখ এবং জুনের 4 তারিখ গিয়ে শেষ হবে 6 দফার এই ইউনিয়ন পরিষদ নির্বাচন। কিন্তু প্রথম দফার আগে কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট যে নির্বাচনী কর্মকর্তা আছেন তাদের সঙ্গে স্বাভাবিকভাবেই যে প্রত্যেকটা নির্বাচনের আগে যে বৈঠকটি হয় সে একটি পূর্ণাঙ্গ একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কিন্তু আসলে গত 2 দফায় আমরা যে কিছুটা নির্বাচন কমিশন কিন্তু বরাবরই বলে এসেছিলেন, তারা সার্বিকভাবে দেখলে গত 2 দফা নির্বাচন তারা সুষ্ঠু বলেই আমাদেরকে জানিয়েছেন। কিন্তু তারপরও কিন্তু নির্বাচন কমিশনের ভাষায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এবং যদিও আমরা যতদূর জানি যে এই 2 দফায় আসলে এই প্রায় 30 জনের মতো নির্বাচনী সহিংসতায় প্রায় 30 জনের মতো লোক মারা গেছেন। তো সার্বিকভাবে এই নির্বাচন যেখানে সুষ্ঠু হচ্ছে, বাট তার বাইরেও তো আসলে এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো যাতে না হয়, এবং সহিংসতার মাত্রা আসলে নির্বাচনী এছাড়া বিভিন্ন জায়গায় প্রায় নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে ভোট গ্রহণের দিন পর্যন্ত, এমনকি তার পরে 2-1 দিনও আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের নির্বাচনের সহিংসতায় বিভিন্ন ধরনের হতাহতের ঘটনা ঘটে। তো এই মাত্রাটা আসলে যতখানি কমিয়ে আনা যায়, এবং এই লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আবারও আর কি আজ এই নির্বাচন কমিশন বৈঠকে বসেছে, এবং আজকের বৈঠকে মোটামুটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশের আইজিপি, র্যাব, বিজিবি, আনসার ও বিডিপি, কোস্টগার্ডের মহাপরিচালক সহ একদম শীর্ষস্থানীয় যে কর্মকর্তারা আছেন তারাই উপস্থিত আছেন। তো 11:30 নাগাদ বৈঠকটি শুরু হয়েছে, এবং কিছুক্ষণের মধ্যেই আসলে অথবা বৈঠকটি শেষ হবে, তখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিইসি মহোদয় আমাদের আসলে ব্রিফ করবেন। তখন আসলে জানা যাবে যে এই বৈঠকের সিদ্ধান্তগুলো নতুন করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা নতুন কিছু ভাবছেন কিনা বা নতুন কোনো সিদ্ধান্ত এলো কিনা। তো এখনকার মতো সজল এই ছিল আমার কাছে সর্বশেষ। ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সাথে নির্বাচন কমিশনারদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ বিষয়ে জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ লিমন। পহেলা বৈশাখ উদযাপনে কক্সবাজারে আসছেন বিপুল সংখ্যক পর্যটকদের কথা বিবেচনা করে পহেলা বৈশাখে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। নববর্ষকে স্বাগত জানাতে নতুন সাজে সেজেছে সৈকত শহর। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, কোনো উপলক্ষ হলেই এখানে ভিড় বাড়ে পর্যটকদের। আর পহেলা বৈশাখ হলে তো কথাই নেই। এজন্য নিজের প্রতিষ্ঠানকে নানা সাজে সাজানোর কাজে ব্যস্ত সময় পার করছেন পর্যটন সংশ্লিষ্টরা। একই সঙ্গে নানা অনুষ্ঠান আয়োজনের কারণে উৎসবে রূপ নেবে পর্যটন শহর। ইতিমধ্যে অগ্রিম বুকিং হয়ে গেছে 4 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্টের কক্ষ, যা বিপুল সংখ্যক পর্যটক আগমনেরই ইঙ্গিত। কুষ্টিয়া থেকে লালন একাডেমির বাউল সঙ্গীত আনছি, যেটা 3 দিন ব্যাপী তারা এখানে সুন্দর একটা পরিবেশনা করবেন। এবার আমরা আমাদের যারা গেস্ট আছে তাদেরকে চমক দিতে চাই, এবং সে অনুযায়ী আমরা আমাদের প্রোগ্রাম ব্যাপকভাবে সাজিয়েছি। পর্যটকদের কথা বিবেচনা করে আমরা পহেলা বৈশাখের জন্য বিনোদনের কনসার্ট আয়োজন করছি। আবাসিক হোটেল মালিকদের নেতার দাবি, ভিন্ন মাত্রিক আয়োজনের কারণে এবার বৈশাখ হবে কক্সবাজারে আগত পর্যটকদের জন্য স্মরণীয় দিন। সাংস্কৃতিক সন্ধ্যা থেকে শুরু করে বর্ণাঢ্য র্যালি সহ প্রত্যেকটা হোটেলেই কিছু না কিছু প্রোগ্রাম রয়েছে। আমরা আশা করব কক্সবাজারে যারা পহেলা বৈশাখ উদযাপন করার জন্য আসবেন তাদের প্রত্যেকের কাছেই এই উৎসবটা এবার স্মরণীয় হয়ে থাকবে। টুরিস্ট পুলিশের কর্মকর্তা জানালেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের যে টার্গেট হচ্ছে আমরা সিভিল পোশাকে পুলিশ সদস্যদের বেশি বাড়াবো, যেন তিক্ত অভিজ্ঞতার শিকার না হয়। পাশাপাশি আমরা 4টা মোটরসাইকেল, একটা সাইক্লোন পার্টি রাখবো, আর একটা আমাদের পিকআপে করে একটা টহল পার্টি থাকবে। আর এস ইউজুয়াল যে ফোর্স 24 ঘন্টা কাজ করে তারা ঠিক কাজ করে যাবে। পহেলা বৈশাখে শুধু পর্যটন কেন্দ্রিক নয়, পাশাপাশি জেলা প্রশাসন, বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। সময় সংবাদ, কক্সবাজার। সময় সংবাদে আরো থাকছে। কুষ্টিয়ায় চৈত্র সংক্রান্তি উপলক্ষে মন্দিরে মন্দিরে বান পূজা, বছর শেষে শান্তি ও বৃষ্টির প্রত্যাশা। জ্বালানি তেলের দাম কমলেও গণপরিবহনের ভাড়া কমানো নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। জনসাধারণের উদ্বেগের কারণ বিভিন্ন সময়ে পরিবহনের ভাড়া বাড়ার নজির থাকলেও কমেনি ভাড়া।
পরিবহন মালিকরাও এ ব্যাপারে আগ্রহী নন। এমনকি সংশ্লিষ্ট সরকারি সংস্থাও এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। ইসরাত জাহানের রিপোর্ট। তেলের দাম কমে তাহলে ভাড়া, বাস ভাড়া, পরিবহনের ভাড়া কমবে। যারা তেল ব্যবহার করছেন বিশেষ করে ট্রান্সপোর্টগুলো এবং ভেসেলে অর্থাৎ গুডস ক্যারিং এ বাংলাদেশের নৌ পরিবহনের জায়গাও ভাড়া কমার একটা সম্ভাবনা থাকবে। জ্বালানি তেলের দাম কমলে যৌক্তিকভাবেই গণপরিবহনের ভাড়াও কমার কথা। অবাক ব্যাপার হলো, দুই মন্ত্রীর আশ্বাসের পরও সাধারণ মানুষ তেমন একটা ভরসা পাচ্ছেন না। তাদের মতে জ্বালানি তেলের দাম কমানোর সুবিধা শুধু পরিবহন মালিকরাই পাবেন। তেলের দাম বাড়ে তখন একদিনেই বেড়ে যায়, আর যখন কমে তখন এইটা আবার বাস্তবায়ন হতে যে কি হয় সেটা আমাদের যথেষ্ট সন্দেহ আছে। গতবারে 5 টাকা বাস ভাড়া বেড়ে থাকে, কমবে সর্বোচ্চ 1 টাকা বা 2 টাকা কমবে, কিন্তু ওই 5 টাকার পরিমাণ কমবে না। কোনো জিনিসের দাম একবার বাড়লে তো আর কমে না, এটা তো গভর্নমেন্ট যতই কমাক না কেন। বড় একটা সিন্ডিকেট আছে, মালিক পক্ষ এবং সরকারের আমলা এবং আরো যারা বিআরটির অথরিটি আছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বলছে, জ্বালানি তেলের দাম কমলে পরিবহনের ভাড়া সমন্বয় করা হবে। তবে এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান বিআরটি এর চেয়ারম্যান। কে কি বলবে সেটা বড় কথা না, আগে প্রজ্ঞাপন হোক কত টাকা কমতেছে সেই বিষয়ে আমাদের প্রচলিত নিয়ম বিধিবিধান অনুসারে আমরা ব্যবস্থা নেব। আর বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব বলছেন, জ্বালানি তেলের মূল্যের সাথে ভাড়া সমন্বয় করতে গেলে পরিবহন মালিকদের লোকসান গুনতে হবে। জ্বালানি তেলের দাম কমানোর পর আমরা এই বিষয়ে চিন্তা ভাবনা করব। যত টাকা কমবে তত পয়সা যদি কমে তাহলে সেখানে উল্টা লোকসান দিতে হবে। তারপরও তেলের দাম কত কমানো হয় সে হারে বিবেচনা করে অবশ্যই আমরা আলাপ আলোচনার মাধ্যমে যতটুকু সম্ভব আমরা কমাবো। বিগত সময়ে জ্বালানি তেলের দাম কমার পর পরিবহন মালিকরা ভাড়া কমানোর প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সেটা কার্যকর হয়নি। তাছাড়া ভাড়া কমানোর সিদ্ধান্তের পর তা কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কখনো আন্তরিক ভূমিকা পালন করেনি বলেও অভিযোগ রয়েছে। ইসরাত জাহান, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া থেকে 4 জেএমবি সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় বোমা তৈরি সরঞ্জাম ও জিহাদি বই উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গতকাল রাতে দাপুনিয়া এলাকার একটি বাড়িতে নাশকতার পরিকল্পনা চলছে এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে আলমগীর, জাহাঙ্গীর, হাসান আলী ও বিল্লাল হোসেন নামে 4 জেএমবি সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী আলমগীরের ঘর থেকে বোমা তৈরির সরঞ্জাম সহ জিহাদি বই উদ্ধার করা হয়। পরে এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় পুলিশ বাদী হয়ে 2টি মামলা করে। পহেলা বৈশাখে নাশকতার জন্যই জেএমবি সদস্যরা বৈঠক করছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। অভিযানকালে তাদের কাছ থেকে নাশকতা করার জন্য যে বোমা তৈরি করার যে সরঞ্জাম সেগুলাও আমরা উদ্ধার করি এবং আমরা 4 জন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করি এবং বাকি আরো ছিল সাথে তারা পালিয়ে যায় এবং তারা আমাদের কাছে স্বীকার করেছে, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে তারা জেএমবি সদস্য এবং ধৃত যারা আছে তারাও স্বীকার করেছে যে তারা জেএমবি সদস্য। আমরা প্রাথমিকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যেটা পেয়েছি, পয়লা বৈশাখ তারা একটা নাশকতার পরিকল্পনা ছিল। প্রতিমন্ত্রীর অনুরোধের পরও 5 দফা দাবিতে খুলনায় অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। তৃতীয় দিনের মতো চলা অবরোধে খুলনার সঙ্গে ঢাকার সড়ক ও রেল যোগাযোগ বন্ধ রয়েছে। গত কয়েকদিনের মতো আজ সকালেও নগরীর খালিশপুর থেকে একটি মিছিল বের করেন শ্রমিকরা। মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে নতুন রাস্তা মোড়ে গিয়ে সড়ক অবরোধ করেন তারা। এ সময় বকেয়া বেতন পরিশোধে 600 কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেয়া হলেও টাকা হাতে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান আন্দোলনরত শ্রমিকরা। টানা ধর্মঘটে রাষ্ট্রায়ত্ত 7টি পাটকলে 10 দিন ধরে সব ধরনের উৎপাদন কার্যক্রমও বন্ধ রয়েছে। সরকারের কাছে দুরন্ত আহ্বান জানাই যে আমাদের পয়সা অতি নিকালে যদি না দেওয়া হয় আমরা আত্মহত্যা হলেও আমরা এখানে জীবন দিয়ে শেষ হয়ে যাব, বাড়ি ঘরে আর ফিরে যাব না। কাজ করছি, শ্রম দিচ্ছি, সেটা পাবো, সেটা চাচ্ছি, কিন্তু আমাদের বহুবার আশ্বাস দিয়ে আমাদের সাথে মুনাফিকি করছে। আমাদের নেতৃবৃন্দ, আমাদের আহ্বায়ক সাহেব যতক্ষণ না আমাদেরকে এই মাঠ ছাড়তে বলবেন ততক্ষণ আমাদের অবরোধ চলবে চলবে চলবে। বাংলাদেশের রিজার্ভের অর্থ ফিলিপিন্সে পাচারের সঙ্গে আরসিবিসির আরও 2 কর্মকর্তা জড়িত বলে দাবি করেছেন ব্যাংকটির জুপিটার শাখার সাবেক ব্যবস্থাপক মায়া দেগুইতো। তারা হলেন আরসিবিসির আঞ্চলিক বিপণন কর্মকর্তা ব্রিগিত্তে ক্যাপেনা ও নির্বাহী সহসভাপতি রাউল তান। গতকাল সিনেটের দুর্নীতি বিরোধী ব্লু রিবন কমিটির 5ম শুনানিতে মায়া এই 2 জনের নাম জানান। গেল 5 ফেব্রুয়ারি আরসিবিসির জুপিটার শাখায় $8 কোটি 10 লাখ জমা হওয়ার পর মায়া এই 2 জনকেই বিষয়টি জানিয়েছিলেন বলে দাবি করেছেন।
কিন্তু তারা এ বিষয়ে কোনো ব্যবস্থা নেননি। এরপর ব্যাংকের কাস্টমার রিলেশন অফিসার অ্যাঞ্জেলা তোরেসকে বাংলাদেশ ব্যাংককে এই ঘটনায় ইমেইল পাঠানোর পরামর্শ দেন মায়া। কিন্তু এরই মধ্যে এ অর্থ পেসোতে রূপান্তর করে ব্লুমবেরি রিসোর্ট এবং ইস্টার্ন হাওয়াই লেজার কোম্পানিতে পাঠানোর জন্য মায়াকে ফোন করেন চীনা ব্যবসায়ী কিম অং। আর 5 ফেব্রুয়ারির পরের 3 দিন ফিলিপিন্সে সরকারি ছুটি থাকায় ব্যাংকের সেটেলমেন্ট ডিপার্টমেন্ট থেকে এই অর্থের লেনদেন বন্ধের অনুরোধ আসে 9 ফেব্রুয়ারি। কিন্তু এ সময়ে রিজার্ভের অর্থ ব্যাংকিং চ্যানেল থেকে ক্যাসিনোতে চলে যায় বলেও দাবি করেন মায়া দেগুইতো। কুষ্টিয়ায় চৈত্র সংক্রান্তি উপলক্ষে বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হয়েছে বান পূজা। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীরা রীতি অনুযায়ী বান দেবতার পূজা করেন। রাত 12টা থেকে জেলার মন্দিরগুলোতে ভিড় করেন সন্ন্যাসী ও সনাতন ধর্মের অনুসারীরা। এ সময় কপালে তিলক আর শরীরে রং মেখে কাটা ভাঙা উৎসব পালন করেন তারা। পরে মন্দির প্রাঙ্গণে বড়ই গাছের ডাল ফেলে তার উপর গড়াগড়ি দেয় যুবকরা। একই সাথে চলতে থাকে পূজা অর্চনা। বছর শেষে শান্তি ও বৃষ্টির আশায় বান পূজা করে থাকে সনাতন ধর্মাবলম্বীরা। যাতে বৃষ্টি হয়, ফসল উন্নতি হয়, আমরা আনন্দের সঙ্গে বাস করতে পারি, যাতে অশান্তি যাতে এই না হয় কোন রকম, এইতে আমরা এই পুজোটা করি। তার পুজো অর্চনা করি, মানে সৃষ্টিকে হচ্ছে তার সন্তুষ্ট করা, ঠিক আছে, সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার আমার মূল উদ্দেশ্য। নারী পুরুষ উভয়ে উপোস থাকে, পুরুষরা শ্মশানে গিয়ে উপোসটা ভাঙে আর নারীরা এখানেই। দেশের বাইরের খবর। ইইউ থেকে ব্রিটেন বেরিয়ে গেলে তা আঞ্চলিক এমনকি বিশ্বব্যাপী মারাত্মক ক্ষতি বয়ে আনবে বলে সতর্ক করে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। এতে করে ইউরোপের অর্থনৈতিক ক্ষেত্রে বড় ধরনের সংকট সৃষ্টি হবে বলেও এক বিবৃতিতে জানায় সংস্থাটি। আন্তর্জাতিক সংগঠনটি আরও জানায়, এরই মধ্যে যুক্তরাজ্যের ইইউ ছাড়া না ছাড়ার প্রশ্নে 23 জুন অনুষ্ঠিতব্য গণভোট অনুষ্ঠানের ঘোষণা বিনিয়োগকারীদের অনিশ্চয়তা ফেলেছে। ব্রিটেন ইইউ ছেড়ে গেলে সদস্য দেশগুলোর সঙ্গে দেশটির সকল বাণিজ্যিক চুক্তি বাতিল হয়ে যাবে। মহারাষ্ট্র, তেলেঙ্গানা সহ পুরো ভারত জুড়ে চলছে প্রচণ্ড দাবদাহ। একই সঙ্গে টানা কয়েক সপ্তাহ বৃষ্টিহীন থাকায় এসব রাজ্যে দেখা দিয়েছে খরা। সোমবার উড়িষ্যার ভুবনেশ্বরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় প্রায় 46 ডিগ্রি সেলসিয়াস। দেশটিতে অন্যান্য বছর কয়েক সপ্তাহের খরার পরপরই বর্ষা মৌসুম শুরু হলেও এবার বেশ আগেভাগেই দাবদাহ দেখা দিয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। টানা কয়েক মাস ধরে বৃষ্টিহীন রয়েছে মহারাষ্ট্র, গুজরাট, হরিয়ানা, রাজস্থানের দক্ষিণ পশ্চিমাঞ্চল, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের বিভিন্ন জেলা। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের লাটুরে। সোমবার কেন্দ্রীয় সরকারের উদ্যোগে সেখানে ট্রেনে করে পানি সরবরাহ করা হয়। এছাড়াও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এছাড়াও পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায়ও চলছে দাবদাহ। খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ প্রসঙ্গ। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাট্রিকে ভলসবুর্গকে 3-0 গোলে হারালো রিয়াল মাদ্রিদ। 3-2 গোলের অগ্রগামিতায় সেমিতে পা রাখল রিয়াল। অন্যদিকে পিএসজিকে 1-0 গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের আসরে সেমিতে উঠল ম্যান সিটি। বার্নাব্যুতে প্রথম লেগে 2-0 গোলে পিছিয়ে থেকে মাঠে নামে রিয়াল। ভলসবুর্গকে তাই শুরু থেকেই চাপের মুখে রাখে রোনালদো, বেনজেমারা। আগের দিনই ক্রিস্টিয়ানো রোনালদো হুঙ্কার দেন রাতটাকে নিজের করে নেবেন এই পর্তুগিজ। 15 ও 17 মিনিটে দুটি গোল করে প্রতিশ্রুতি রক্ষার ইঙ্গিত দেন রোনালদো। এরপর ম্যাচের 77 মিনিটে তৃতীয় গোলটি করে নিজের কথা রাখেন রোনালদো। 2 লেগ মিলিয়ে 3-2 গোলে জয় পায় জিদান শিশুরা। টানা ষষ্ঠবারের মতো সেমিতে পা রাখল রিয়াল মাদ্রিদ। অন্য ম্যাচে এতিহাদে প্রথমবারের মতো সেমিতে ওঠার মিশনে পিএসজির মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি। 30 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করে সিটিজেনরা। পেনাল্টি মিস করেন সার্জিও অ্যাগুয়েরো। এরপর 76 মিনিটে স্বাগতিকদের উৎসবের উপলক্ষ এনে দেন বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনি। 1-0 গোলের জয় পায় ম্যান সিটি। আর 2 লেগ মিলিয়ে ফল দাঁড়ায় 3-2। প্রথমবারের মতো সেমিতে পা রাখে ম্যানচেস্টার সিটি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
বাংলা নববর্ষ বরণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উৎসবে সাজে পুরো দেশ। মঙ্গল শোভাযাত্রা নির্বিঘ্ন করতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। পহেলা বৈশাখে চাহিদা বেড়েছে বিভিন্ন গ্রামীণ সামগ্রীর। বৈশাখী মেলাকে কেন্দ্র করে ব্যস্ততা বেড়েছে মৃৎশিল্পীদের। নতুন বছর বরণে কক্সবাজারে আসছেন বিপুল সংখ্যক পর্যটক। নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। নিরাপত্তা দিতে সতর্ক ট্যুরিস্ট পুলিশ। জ্বালানি তেলের দাম কমলেও গণপরিবহনের ভাড়া কমানো নিয়ে অনিশ্চয়তা। আগ্রহী নন পরিবহন মালিকরা। সিদ্ধান্ত নেয়নি সরকার। এবং হিলিতে অপহরণের প্রায় 36 ঘন্টা পর 4 বছরের শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার। এলাকায় বিক্ষোভ। ঢাকা মেডিকেল থেকে আবারও শিশু চুরির চেষ্টা। হাতে নাতে আটক এক। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।